হ্যাঁ, তাহলে আমাদের ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, লেখক এডওয়ার্ড সাইড, পার্ট 2 এর আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, হাউ ডিড গ্রেট এক্সপেকটেশন রিফ্লেক্ট ইম্পেরিয়ালিজম। গ্রেট এক্সপেকটেশন একটি গ্রন্থ যার মধ্যে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদকে প্রতিফলন করা হয়েছে, বা এই বইটি কিভাবে এই ইম্পেরিয়ালিজম প্রতিফলন করেছে এটা আমাদের লিখতে হবে। আর এই বইটির যে আহ, গল্প কাহিনী সেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটা রেফারেন্স দিয়ে দিয়েই আমাদের এই কোশ্চেন আনসার গুলো করতে হবে। তো গ্রেট এক্সপেকটেশন ইজ এ নোভেল বাই চার্লস ডিকেন্স। গ্রেট এক্সপেকটেশন হচ্ছে চার্লস ডিকেন্সের একটি নোভেল। ডিকেন্স রিফ্লেক্টেড দ্য ইম্প্যাক্ট অফ ইম্পেরিয়ালিজম অন ইংলিশ সোসাইটি। চার্লস ডিকেন্স ইংলিশ সোসাইটির যে ইম্পেরিয়ালিজম ছিল, সাম্রাজ্যবাদ, সেইটা প্রতিফলন ঘটিয়েছেন তার গ্রন্থগুলোর মধ্যে বা উপন্যাসগুলোর মধ্যে। দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য নোভেল ফিলিপ পিরিপ, যাকে সংক্ষেপে পিপ বলা হয়, প্রেজেন্টস অল দ্য এলিমেন্টস অফ ইম্পেরিয়ালিজম। এই নোভেলটির মেইন ক্যারেক্টার হচ্ছে ফিলিপ পিরিপ, সংক্ষেপে পিপ। এই ক্যারেক্টারটি ইম্পেরিয়ালিজমের যতগুলো এলিমেন্টস আছে সবগুলোই উপস্থাপন করেছেন। এই গল্পটি সময় হলে কখনো পড়ে নিন। পিপ ওয়ান্টেড টু বি এ জেন্টলম্যান হুইচ ওয়াজ দ্য প্রিকন্ডিশন অফ ইংলিশ সোসাইটি। এই গল্পের শুরুতেই দেখা যায় যে পিপ নিজে একজন জেন্টলম্যান হতে চায়, আর যার এর পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছিল। সে ছিল খুবই দরিদ্র পরিবার একজন। সে নিজেকে স্বাবলম্বী করার জন্য প্রথমে জেন্টলম্যান হতে হয়, আর জেন্টলম্যান হওয়ার ইচ্ছা প্রকাশ করে। আর এইটা মূলত তৎকালীন ইংলিশ সোসাইটির একটা পূর্ব শর্ত ছিল যে তাকে সমাজে খ্যাতি অর্জন করতে চাইলে অবশ্যই জেন্টলম্যান হতে হবে আগে। Pip was sent to London for higher education, and every English people did this. পিপকে উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাঠানো হয়েছিল, আর যেইটা প্রত্যেক ইংলিশ ম্যানেরাই করত। এই কাজটি করতো যে তাদের সন্তানকে বা তাদের পরিবারের সদস্যদেরকে লন্ডনে পাঠিয়ে দিত উচ্চশিক্ষার জন্য। পিপ ওয়াজ ভেরি কনসিয়াস অ্যাবাউট লার্নিং etiquette and manners like an imperialistic society. পিপ সবসময় সচেতন ছিল, বিশেষ করে শিষ্টাচার এবং ম্যানার শেখার ব্যাপারে, আর যেইটা মূলত ইম্পেরিয়ালিস্টিক সোসাইটির একটি সত্য। যে ইম্পেরিয়ালিস্টিক সোসাইটি যারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করে তাদের মধ্যেও এই একই গুণাগুণ ছিল, তারাও এই শিষ্টাচার ম্যানার শিখতো বা শেখার ব্যাপারে সচেতন থাকতো। ম্যাগুইচ দ্য কনভিক্ট কামস ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়ান্টস টু গেট হেল্প ফ্রম পিপ। ম্যাগুইচ নামক একজন কনভিক্ট, দাগী আসামি, পলাতক আসামি, যে অস্ট্রেলিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে এসে, লন্ডনে এসে এই পিপের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। এট দ্য টাইম ইংল্যান্ড ইউজড অস্ট্রেলিয়া অ্যাজ দেয়ার পেনাল কলোনি। আর ওই সময়টিতে ইংল্যান্ডরা অস্ট্রেলিয়াকে বন্দি শিবির হিসেবে কাজে লাগাতো। অস্ট্রেলিয়া কিন্তু আগে এমন স্বাধীন নিরপেক্ষ দেশ ছিল না। প্রথমে এটা এক প্রকারের কলোনি ছিল ইংল্যান্ডের। তারা সেখানে যারা একেবারে দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ড হোক বা মৃত্যু হোক অথবা আজীবন হোক, এই সমস্ত কয়েদিদেরকে ওই কলোনিতে বা অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিত, একটি আনইনহাবিটেড ল্যান্ডে, আইল্যান্ডে। সেখানে গিয়ে তারা থাকতো, তাদের বংশ বিস্তার করতো, কিন্তু তারা কখনোই ওখান থেকে ফিরে আসতে পারতো না। আর এই ম্যাগুইচ নামক ব্যক্তি সে কোনোভাবে বেঁচে ফিরে আসে। এসে সে নিজেকে রক্ষা করার জন্য এই পিপের কাছে সাহায্য প্রার্থনা করে। The girl whom Pip loved was very cruel to him, like the English imperialistic society. এই পিপ নামক যে ক্যারেক্টার একজন মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটিও ছিল এই ইংলিশ ইম্পেরিয়ালিস্টিক সোসাইটির মতোই ক্রুয়েল। অর্থাৎ ইংরেজরা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার মাধ্যম দিয়ে যে তারা মানুষকে শোষণ করত, নিপীড়ন করত, ক্রুয়েলটি প্রকাশ করত, ঠিক তেমনই ছিল পিপের গার্লফ্রেন্ড। মানি ওয়াজ এ ভেরি ভ্যালুয়েবল অ্যাসপেক্ট অফ ইংলিশ সোসাইটি। আর ইংলিশ সোসাইটিতে মানি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাসপেক্ট, মূল্যবান সামগ্রী।
ইন দিস নোভেল মানি ইজ দ্য ডমিনেটিং ফ্যাক্টর। আর এই নোভেলটিতে মানি ছিল একদম ডমিনেট করার একটি প্রধান অস্ত্র, বা মানির মাধ্যমে ডমিনেট শোষণ করা হতো। ফ্রম দ্য অ্যাবভ পয়েন্টস, উপরের সবগুলো পয়েন্ট আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি, ইট ইজ ক্লিয়ার দ্যাট চার্লস ডিকেন্স অ্যাজ অ্যান ইংলিশম্যান ক্যারিজ দ্য ইংলিশ ব্লাড অ্যান্ড রিপ্রেজেন্টস ইট ইন হিজ নোভেল। যে চার্লস ডিকেন একজন ইংলিশম্যান, নিজেই একজন ইংলিশম্যান, আর ইংলিশম্যান হওয়ার কারণে সে এই যে চিন্তা ভাবনা, সে ওই ইংরেজদের পয়েন্ট অফ ভিউ থেকেই করেছে। আর এগুলো তার এই নোভেলটিতে জায়গা পেয়েছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, রাইট ডাউন দ্য রিলেশনশিপ বিটুইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাই বারবার আসে বিভিন্ন ভাবে আর কি, কোশ্চেন গুলো প্যাটার্ন চেঞ্জ করে এই কোশ্চেনটাই দেওয়া হয়। কারণ লিখাই হয়েছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, মানে আমাদের যে বইটি, এই বইটির শিরোনাম বা নামই হচ্ছে এইটা। তো এই নামকে কেন্দ্র করে তো অবশ্যই কোশ্চেন আসবে। তাহলে এডওয়ার্ড সাইড গিভস his opinion about culture and imperialism in the book Introduction to Culture and Imperialism. কালচার এন্ড ইম্পেরিয়ালিজম সম্পর্কে এডওয়ার্ড সাইড তার মতামত এই বইটিতে দিয়েছেন। He defines culture in the two folds imperialism. তিনি এই ইম্পেরিয়ালিজমের দুইটি দৃষ্টিকোণ থেকে কালচারকে ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন। First of all, culture is the aesthetic production of a community that aims to give pleasure. প্রথমত কালচারের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেছেন, সংস্কৃতি হলো একটি সম্প্রদায়ের অ্যাস্থেটিক অথবা নান্দনিক প্রোডাকশন, উৎপাদন, যা মূলত আমাদেরকে আনন্দ দেয়, অথবা যার লক্ষ্যই কেবল আনন্দ দেওয়া, বিনোদন দেওয়া। The second interpretation of culture is that it is the result of imperialism. আর কালচারের দ্বিতীয় ব্যাখ্যা বা ইন্টারপ্রিটেশন হচ্ছে, কালচার এটি হচ্ছে মূলত ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদের হচ্ছে ফলাফল। কিভাবে, আমরা একটু পরে পাবো। The dislike between rulers and the ruled brings out one type of tradition that is called culture. যে নিপীড়ক এবং নিপীড়িতদের মধ্যে যে অপছন্দের বিষয়গুলো আছে, ডিসলাইক গুলো আছে, সেগুলো মূলত একত্রিত হয়ে এক ধরনের ট্র্যাডিশন তৈরি করে। আর ওইটাই মূলত কালচার। অর্থাৎ তাদের কিছু বিষয় আমাদেরকে যারা শোষণ করে এবং আমরা যারা শোষিত হই, আমাদের মধ্যে অবশ্যই পছন্দের অপছন্দের অনেকগুলো বিষয় থাকবে। এইটাই মূলত একত্র হয়ে কালচার গঠিত হয়, বা এই টাইপ যে ট্র্যাডিশন, এইটাই মূলত কালচার। ইম্পেরিয়ালিজম কনস্ট্রাক্টেড দ্য কালচার অফ এ নেশন ইন দ্য সেন্স দ্যাট কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম আর ক্লোজলি কানেক্টেড। ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ মূলত কোন জাতির কালচার গঠন করে থাকে। আর এটা এই সেন্সে বলা যায় যে কালচার এবং ইম্পেরিয়ালিজম দুইটা ক্লোজলি কানেক্টেড। The imperialistic power made their colony in different countries for power as well as empire influences. The imperialistic power, সাম্রাজ্যবাদী যে ক্ষমতা, তারা বিভিন্ন দেশে নিজেদের কলোনি স্থাপন করে, বিশেষ করে পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, এবং এর পাশাপাশি সাম্রাজ্যবাদ এর থেকে ইনফ্লুয়েন্স হয়ে। Side says that the search for a civilizing mission by the British influenced them to establish their colony in India. সাইদ এইটা বলেছেন যে সিভিলাইজিং মিশনের যে একটা খোঁজ ছিল তাদের মধ্যে, এর থেকেই মূলত ব্রিটিশরা অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়াতে তারা নিজেদের কলোনি স্থাপন করেছিল। অর্থাৎ তাদের মেইন উদ্দেশ্য ছিল তাদের কৃষ্টি কালচার অন্য জাতির মধ্যে স্প্রেড করা, প্রচার করা, বা অন্য কোনো জাতিকে সভ্য করে গড়ে তোলা। They continued their imperialism for 200 years, not for the greed of wealth. তারা ইন্ডিয়াতে বা এই ইন্ডিয়া উপমহাদেশে 200 বছরের জন্য তারা ইম্পেরিয়ালিজম প্রতিষ্ঠা করে রেখেছিল, শুধুমাত্র সম্পদের জন্য নয়। They civilized the people and helped them to build up a culture. তারা এই অঞ্চলের লোকগুলোকে সভ্য করে গড়ে তুলেছে এবং
এই অঞ্চলগুলোতে তাদের একটি কালচারাল ভিত্তি স্থাপন করেছে। Thais stated two wars, one imperialism and another colony in this book. এই বইটিতে সাইদ দুইটি শব্দের উল্লেখ করেছেন, একটি হচ্ছে ইম্পেরিয়ালিজম, আরেকটি হচ্ছে কলোনি। ওয়ান ইজ এ মেন্টাল ফেনোমেনা, এর মধ্যে একটি হচ্ছে মানসিক একটি ঘটনা বা ফেনোমেনা। দ্য প্রসেস অফ এস্টাবলিশিং ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার ইজ কল্ড ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিস্টিক পাওয়ার প্রতিষ্ঠার যেই পদ্ধতি, এইটাকেই মূলত ইম্পেরিয়ালিজম বলা হয়, সাম্রাজ্যবাদ বলা হয়। অন দ্য আদার হ্যান্ড, দ্য স্টাবলিশিং বডি অফ দ্য এম্পায়ার ইজ কল্ড দ্য কলোনি। আর সাম্রাজ্যর প্রতিষ্ঠাকারী সংস্থাকে বলা হয় উপনিবেশ বা কলোনি। টু ক্ল্যারিফাই দ্য কালচার অ্যাজ অ্যান অ্যাস্থেটিক ফর্ম, কালচার যে একটি নান্দনিক উৎপাদন বা গঠন, দ্য রাইটার প্রেজেন্টস দ্য নেম অফ দ্য নোবেল গ্রেট এক্সপেকটেশন। লেখক এই যে বিখ্যাত নোবেল গ্রেট এক্সপেকটেশনের কথা উল্লেখ করেছেন এই বইটিতে বা এই রেফারেন্স দিতে গিয়ে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু ফাইন্ড আউট অ্যাবাউট ইম্পেরিয়ালিজম ইন দিস কালচার অফ রাইটিং। আর এই লেখাটিতে এই যে ইম্পেরিয়ালিজম, এটা খুঁজে পাওয়া বা ফাইন্ড আউট করা খুবই সহজ আর কি, বা ইন্টারেস্টিং। আমরা এই বইয়ের রেফারেন্সে এখন দেখব কিভাবে লেখক এই বইটির রেফারেন্স দিয়ে এই ইম্পেরিয়ালিজমকে তিনি ফাইন্ড আউট করেছেন। দ্য হিরো পিপ অফ দ্য নোভেল ওয়ান্টেড টু বি এ জেন্টলম্যান হুইচ ইজ দ্য প্রিকন্ডিশন অফ ইম্পেরিয়ালিস্টিক অথরিটি। যে সাইদ এই নোভেলের যে হিরো, সে নিজে একজন জেন্টলম্যান হতে চেয়েছিল, যেটা মূলত ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক অথরিটির পূর্ব শর্ত ছিল। Besides this, he was getting financial help from a convict who was imprisoned in Australia. এছাড়াও সে একজন দাগী আসামির কাছ থেকে ফিনান্সিয়াল হেল্প নিয়েছিল, যে মূলত অস্ট্রেলিয়াতে কারাবন্দী অবস্থায় ছিল। অস্ট্রেলিয়া ওয়াজ এ হোয়াইট কলোনি অফ ইংলিশ রুলার্স দ্যাট ওয়াজ এ ভেরি চার্মিং অ্যান্ড বিউটিফুল আইল্যান্ড। অস্ট্রেলিয়া ছিল ইংলিশদের একটি কলোনি, যেটা যদিও খুব সুন্দর ছিল, ভেরি চার্মিং এবং খুবই সুন্দর একটি আইল্যান্ড ছিল সেই সময় অস্ট্রেলিয়া, বাট উইদাউট এনি ইনহ্যাবিটেশন অর ফ্যাসিলিটি, কিন্তু সেখানে কোনো বসতি এবং সুযোগ সুবিধা ছিল না। The British authorities sent the criminals to make the island their colony. এই ব্রিটিশ অথরিটিরা সেখানে তাদের দেশে যারা সাজাপ্রাপ্ত হতো তাদেরকে সেই আইল্যান্ডে পাঠিয়ে দিত, যেন সেখানে তারা বসবাস করার মাধ্যম দিয়ে সেখানে তারা কলোনি গড়ে তোলে। The criminals were not allowed to come back from that island. আর ক্রিমিনাল যে সে আইল্যান্ড থেকে চলে আসবে এটার কোনো অনুমতি ছিল না। So imperialism is presented here through the historical tool. অতএব এইখানে ইম্পেরিয়ালিজম যেটা, এই সাম্রাজ্যবাদকে উপস্থাপন করা হয়েছে হিস্টোরিক্যাল ট্রুথের মাধ্যম দিয়ে, চিরন্তন সত্যের মাধ্যম দিয়ে। তার মানে কি, ওই যে ঘুরে ফিরে ইংরেজরা বা ব্রিটিশরা তাদের নিজেদের কর্তৃত্বই স্থাপন করতে চাইতো, সেটা যেখানেই হোক। দ্য সেম এক্সাম্পল ইজ গিভেন ফর দ্য নোবেল হার্ট অফ ডার্কনেস। এই একই ধরনের উদাহরণ হার্ট অফ ডার্কনেস নোবেলটিতে দেওয়া হয়েছে। দ্য এইম অফ দ্য imperialistic rule was to civilize the poor African Congo. ইম্পেরিয়ালিস্টিক যে রুলস ছিল, তাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আফ্রিকান দরিদ্র কঙ্গের লোকগুলোকে সিভিলাইজ করে তোলা, সভ্য করে গড়ে তোলা। The British culture acted as a spiritual force that changed the colonized people. ব্রিটিশদের যে কালচার ছিল, সংস্কৃতি ছিল, সেইটা মূলত আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করেছে। আর এর ফলে যেই কলোনির লোকেরা ছিল তারা সভ্য জাতিতে পরিণত হয়েছিল। The writer stated the names of several countries such as Africa, India, some parts of Australia and Caribbean island. আর রাইটার এই বইটিতে অনেকগুলো দেশের নাম উল্লেখ করেছেন, যেমন আফ্রিকা ছিল, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ, এছাড়াও ক্যারিবিয়ান যেটা বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ, অ্যান্ড আয়ারল্যান্ড অ্যাজ দ্য কান্ট্রি আন্ডার ইম্পেরিয়ালিস্টিক রুল। আর আয়ারল্যান্ডও তৎকালীন সময় ইম্পেরিয়ালিস্টিক রুলের অধীনে ছিল।
The culture of these countries or nations is built up for the control of dominance. আর এই সমস্ত দেশগুলোর সংস্কৃতি গড়ে উঠেছে এই যে ইম্পেরিয়ালিস্টিক দেশগুলো ছিল, পাওয়ারে যে দেশগুলো ছিল, তাদের শোষণের মাধ্যম দিয়ে। অর্থাৎ তারা সেখানে কলোনি স্থাপন করেছে, তারা সেখানে শোষণ করেছে এবং এর মাধ্যম দিয়ে নিজেদের সংস্কৃতি তাদের মধ্যে প্রচার করেছে বা প্রচলন করেছে। After the publishing of Orientalism, the writer advanced to search for the relationship between culture and imperialism. যখন এই অরিয়েন্টালিজম বইটি প্রকাশ পেল, এরপরে লেখক এই যে এডওয়ার্ড সাইড, তিনি যে কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যে যে রিলেশনশিপ সম্পর্ক সেইটা খোঁজ করার জন্য তিনি অগ্রসর হন। At the time, he was not confined only to the Middle East, but he stepped to Asia, Europe, Africa, and so on. তিনি এই যে রিলেশনশিপ কালচার এবং ইম্পেরিয়ালিজমের মধ্যে এইটা খোঁজ করতে শুধুমাত্র তিনি নির্দিষ্ট একটা এলাকায় সীমাবদ্ধ ছিলেন না, অর্থাৎ মিডল ইস্টেই তিনি সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আরো বিভিন্ন মহাদেশগুলোতে তিনি গিয়েছেন। The opinion of Said was totally personal, as he wrote it down from the imperialistic point of view. আর এই যে সাইদের যে মতামত, সেটা ছিল তার পুরোপুরি নিজের, যেহেতু তিনি এই লেখাটি লিখেছেন বা এই তথ্যটি দিয়েছেন সম্পূর্ণ ইম্পেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে। The opinion of colonized people was different. আর colonized পিপলরা, অর্থাৎ যারা শোষিত, তারা যেই ধারণাটি দিয়েছেন বা মতামত দিয়েছেন সেইটা সম্পূর্ণ আলাদা। They took the colonizer as an oppressor. সাইদ বলতেছে যে কলোনাইজ পিপলরা যদিও একটু শোষিত হয়েছে, কিন্তু তারা বিভিন্নভাবে সভ্য হয়ে গড়ে উঠেছে, তাদের মধ্যে উচ্চমানের সংস্কৃতির প্রচলন করা হয়েছে। এইটা হচ্ছে সাইদের মতামত। কিন্তু যখন কলোনির লোকদেরকে বা বাসিন্দাদেরকে মতামত নেওয়া হয়েছে, তারা বলেছে না, বরঞ্চ তারা এইটাকে অপ্রেসর, শোষণ হিসেবে মতামত দিয়েছে বা গ্রহণ করেছে। যে সংস্কৃতি কখনো চাপিয়ে দেওয়ার জিনিস না, এটা স্বেচ্ছায় অনুসরণ করা যায়। আর যখন ইংরেজরা বা ব্রিটিশরা এগুলো চাপিয়ে দিয়েছে, এটাকে তারা অপ্রেসর হিসেবে নিয়েছে। In fine, the critical analysis of culture and imperialism helped the writer to search different imperialistic countries and their culture. পরিশেষে বলা যায় যে কালচার এবং ইম্পেরিয়ালিজমের যে ক্রিটিক্যাল বিশ্লেষণ, এইটা লেখককে হেল্প করেছে বিশেষ করে কালচার এবং কান্ট্রির মধ্যে যেই ডিফারেন্ট, এইটা খুঁজে পেতে বা ফাইন্ড আউট করতে। এখানে বলা হয়েছে টু সার্চ ডিফারেন্ট ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি অ্যান্ড দেয়ার কালচার। হ্যাঁ, এই অ্যানালাইসিসটা মূলত বিভিন্ন ইম্পেরিয়ালিস্টিক কান্ট্রি এবং তাদের কালচারটাকে অ্যানালাইজ করতে সাহায্য করেছে। The British fiction's Heart of Darkness indirectly encouraged imperialism. ব্রিটিশ যে ফিকশন আছে আমরা পড়েছি হার্ট অফ ডার্কনেস, এটা ইনডিরেক্টলি এই ইম্পেরিয়ালিজমকে এনকারেজ করেছে। Thus the culture of diversity is found in the colonized country. আর এইভাবে কলোনাইজ কান্ট্রিগুলোতে কালচারের যে ডাইভার্সিটি সেইটা পাওয়া গেছে বা ফাইন্ড আউট করা গিয়েছে। তো এই হচ্ছে মূলত কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মধ্যে একটি মানে সম্পর্ক। এইটা ব্যাখ্যা করতে পারলে মোটামুটি ওই যে দুইটা নোভেলের গ্রেট এক্সপেকটেশন আর হার্ট অফ ডার্কনেস, এই দুইটা নভেল থেকেই রেফারেন্স দিলে ভালো হয়।